জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনে নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি, কিন্তু দর্শক আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না, কিন্তু এই আয়োজনে থাকতে পারবেন কিন্তু আপনিও। অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য এবং আপনার প্রশ্ন কিন্তু জানতে চাইতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথি এবং অতিথিদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং যে প্রত্যাশা কিংবা আপনার যে কোনো ধরনের উত্তর জানতে চাওয়া জেনে নেব এবং আপনাদেরকে জানিয়ে নিতে থাকবো। এবং এখনই লিখতে থাকুন, আর দেরি না করে। কিন্তু তার আগে আপনার প্রশ্ন, ঠিক কারা আজকে যুক্ত হলেন? ঠিক আজকে যুক্ত হয়েছেন কারা জানেন? আজকে সকাল থেকে যে সীমানা ছাড়া ভালোবাসা চলছে পুরো পৃথিবী জুড়ে, এবং যেটি করেছেন একমাত্র দ্য ওয়ান অ্যান্ড অনলি লিওনেল মেসি। লিওনেল মেসির মতো আসলে ভালোবাসা ছড়াচ্ছেন না এই মানুষগুলো, তারা আসলে অন্যভাবে ভালোবাসাটা ছড়াচ্ছেন এবং সীমানা পেরিয়ে আসলে ভালোবাসাটা ছড়াচ্ছেন। এবং সেই সীমানা অনেকটা সময় তাজমহলে গিয়ে ঠেকে। ভালোবাসা যখন বলি তখন কেমন জানি তাজমহলে গিয়ে অনেকটা সময় অনেকটা শব্দ আটকে যায়। আমরা সেই তাজমহল নিয়ে আজকে কথা বলবো, কিন্তু সেটা কেমন করে, কিভাবে কথা বলবো, কেনই বা কথা বলবো সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন বেশ কয়েকজন গুণী মানুষ। আমি একজনের নাম বলবো এই মুহূর্তে, যাকে আসলে আমি মনে করি যে বাংলাদেশের সম্পদ, দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন, কিন্তু আমার একটু মন খারাপও হয় কেন তিনি এখন কম অভিনয় করেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন আখম হাসান, অভিনেতা। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আমাদের আপনাকে নিয়ে অনেক মন খারাপ আছে, এবং মন খারাপের প্রশ্ন আমি করব তার আগে আমি আমাদের সাথে যুক্ত হওয়া অন্যান্য সারথি যারা রয়েছেন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন গুণী পরিচালক ওয়াহিদ আনাম, যিনি অনেকদিন পরে আবার আসলেন। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আপনার কাছেও আমার প্রশ্ন আছে, আমি আসছি সেখানে। আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন ফাইজুল ইয়ামিন, অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আপনাকে পেয়েও ভালো লাগছে, এবং আপনি দুর্দান্ত হাসেন, আপনার কাজে দেখেছি, এখন দেখলাম বাস্তবে আসলে। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন যার অনেক টাকা আছে, কবির আহমেদ, প্রযোজক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি, ভালো আছি। আমি সত্যি বলেছি? নট রিয়েলি। আচ্ছা, নট রিয়েলি। দর্শক, তালিকা কিন্তু এখানেই শেষ নয়। আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন। বলেছিলাম না, সীমানা ভালোবাসার আসলে কোনো সীমানা থাকে না। তেমনি আমরা যে আজকে ভালোবাসার কথা বলবো, ভালোবাসার বিচরণ ঘটাবো, সেটিরও আসলে কোনো সীমানা নাই। ফলে সেই সীমানা পেরিয়ে ওপার বাংলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সৃজা দত্ত, ভারতীয় অভিনেত্রী। স্বাগত আপনাকে সৃজা। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কেমন আছেন? জি, খুব ভালো আছি, তাজমহলে আছি। আপনি থাকলে ভালো লাগতো। আপনার কাছে আমি প্রশ্ন করব সৃজা, আমি আসলে আপনাকে দিয়ে এই প্রশ্নটা শুরু করি তাহলে, যেহেতু আপনি একটু আমাদের চেয়ে একটু দূরে আছেন। দূরে থাকলেও আমরা মনে করি আপনি কাছে আছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, কমন প্রশ্ন থাকে আমার এই আয়োজনে। সৃজা, আর ইউ ফেমাস? এম আই ফেমাস? সেটা তো আমার মনে হয় দর্শক বলবে এম আই ফেমাস। আপনি কি মনে করেন? আমি মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তাজমহলের জন্য যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, তো সেই দিক থেকে যদি বলা যায়, সেইটা যদি ডেফিনেশন হয় অফ ফেমাস, উইচ ইজ দর্শকের ভালোবাসা, সেই দিক থেকে বলা গেলে অবশ্যই তাহলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ফেমাস। মানুষ ভালোবেসে তাজমহল গড়ে, আর আপনি তাজমহলের মাধ্যমে ভালোবাসা পাচ্ছেন। ইয়েস, আমি তাজমহলের নাম দিয়ে ভালোবাসা পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কেন ফেমাস না সেটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, তবে তার আগে আমাদের সাথে যুক্ত হওয়া সারথি বা অতিথিদের কাছ থেকে জেনে নিতে চাইবো। আখম হাসান, আর ইউ ফেমাস? একই প্রশ্ন, একই উত্তর দিতে হয়, দর্শকরাই ভালো বলতে পারবে। দর্শকই ভালো বলতে পারবে কি? আমার মনে হয়, তবে আমার মনে হয় কিছুটা ফেমাস, কারণ বাইরে গেলে যে আজটা পাই, অবশ্যই ফেমাস। আমরা শিওর অনেক ফেমাস আপনি। আমার মনে হয় ফেমাসের কারণেই কিনা জানে আমার মাস্কও পড়তে হয়। সেই হিসেবে বলতে হয়
মনে হয় ফেমাসই। মনে হয় ফেমাস। আচ্ছা, মনে হয় বা মনে হয় দ্বিধাটা আমি আপনার কাছ থেকে দূর করে দিচ্ছি, কেন আপনি পরে বলবেন যে না মনে হয় না, ঠিকই আছেন। ওয়াহিদানাম, আর ইউ ফেমাস? আমি অনেকটা আপনাদের যে লাইনগুলো বলছিলেন যে আসলে প্রত্যেকটা মানুষই যে যার জায়গাতে famous। Exactly, এটাই আমি আমার শুরু মনে করতে হয় যাচ্ছি। এখানে ধরুন আমি যদি আমার পরিবারের মানুষগুলোর কাছে জিজ্ঞেস করি বা আমার ফ্যামিলির কাছে জিজ্ঞেস করি বা আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করি, বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস করি, পাড়া প্রতিবেশের কাছে জিজ্ঞেস করি, যারা আমাকে চেনে জানে, তাদের কাছে প্রবলি আই এম ভেরি ফেমাস। কিন্তু এই কাজের ক্ষেত্রে যেটা ফেমাস বলতে যেটা আমরা বুঝি সেটা অবশ্যই অ্যাগেন সেম ব্যাক টু হাসান ভাই যেটা বললেন যে এটা দর্শকরা টিপিক্যাল ভালো বলতে ফেমাস পারবে। বলতে আমরা যেটাকে বুঝি যে আচ্ছা, কিন্তু আমার ইনার সার্কেলের মধ্যে আমার মনে হয় আই এম ভেরি ফেমাস। ইউ আর অফ কোর্স। সো ফাইজুল্লাহ ইয়ামিন, আর ইউ ফেমাস? Not that famous yet, but famous enough to be sitting here as a guest. দারুণ, শর্ট বাট স্মার্ট, থ্যাংক ইউ। কবির ভাই? সেম আনসার ওয়াহিদ ভাইয়ের সাথে, যে আমি আমার যে সার্কেল, আমাদের যে ইন্ডাস্ট্রি, সেখানে বলা যায় যে আমাকে মানুষজন চিনে, কিন্তু ইন জেনারেলি যদি আমি চিন্তা করি সেই ক্ষেত্রে মানে আমরা যেহেতু একটু পেছনেই কাজ করি, সো ওই জায়গা থেকে ফেমাস না। ওকে, সো আমি আপনাদের এই কনফিউশনটা একটু দূর করে রাখতে চাই। এরকম না ব্যাপারটা, আমি ওয়াহিদ ভাইকে, আকরাম হাসান ভাইকে ডাকলাম, তার মতো গুণী মানুষকে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম ভাই আপনি ফেমাস কিনা। ব্যাপারটা আসলে এরকম না, বিব্রতকর হবে। বিব্রতকর ব্যাপারটা এরকম না। আমি যদি ব্যাখ্যাটা শুনি, সৃজা আপনাকেও আমি দিচ্ছি ব্যাখ্যাটা, যেহেতু বিং এ হোস্ট আমাকে সে ব্যাখ্যাটা দেওয়া উচিত, যেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি ফেমাস একটা রূপক শব্দ, এবং এইটা হচ্ছে যে আমরা আসলে জিজ্ঞেস করি ভাই আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন, তো এটা তো আবার জিজ্ঞেসও করা যায় না ঠিকঠাকভাবে যে ভাই আপনি আপনার কাজ করছেন কিনা। সো আমরা ইনডিরেক্টলি জিজ্ঞেস করি আর ইউ ফেমাস। সো আপনার কাজ যখন আমার উপরে প্রভাব ফেলে একজন দর্শক হিসেবে, আপনার কাজ যখন আমাকে হাসায় কাঁদায়, আমার যখন ভালো লাগে, আমার আচ্ছা ব্যাপারটা তো ইন্টারেস্টিং মনে হয়, সো আমরা বিশ্বাস করি যে এই প্রভাবগুলোই হচ্ছে আপনাদের ফেমাসের যে প্যারামিটার সেটি তৈরি করে। সো আপনার ভাইয়ের কাজ দেখে আমি হাসি, আমি কাঁদি, তো এটা আমার উপরে প্রভাব ফেলে, এবং এই কারণেই আপনারা ফেমাস, ইউ আর ফেমাস। সো কেন তাজমহলে আছি ওয়াহিদানাম ভাই, একটু জানাবেন আমাদের? কেন তাজমহলে আছি আমরা সবাই, এখন তাজমহলে আছি আমরা বলছি, এবং এই যে একটু আগে সৃজা বলল যে মানুষ আসলে তাজমহল গড়ার পরে ভালোবেসে মানুষ তাজমহল গড়ে, কিন্তু সে তাজমহলে দিয়েই ভালোবাসা পাচ্ছে। তাজমহল আমাদের মানে মূল যে তাজমহল তো আসলে একটা প্রেমের প্রতীক। তা আমাদের গল্পটার মধ্যে একটা প্রেমের আবহ ছিল। আপনাদের গল্পটা মানে কি? আপনারা কেন আমাদের এসেছেন? তাজমহল। ও, আপনাদের একটা গল্প আছে, সেটা কোনো একটা প্ল্যাটফর্মে, হ্যাঁ, মানে বঙ্গতে যেটা Right, so ওয়েব ফিল্ম হিসাবে প্রচার ওয়েব হলো, ফিল্ম ঈদে। হিসাবে আসছে, এই right. লাস্ট কোরবানি ঈদে যেটা প্রচার হয়েছে, ঈদের সময় আনন্দ তো নিয়ে মানুষজন দেখছে। এখনো হচ্ছে আমাদের তো আমরা এখনো ওই জোনটার মধ্যেই আছি, কারণ চারদিকে এত ভালোবাসা মানে ছড়াই পড়তেছে, এবং আজকে সকালে আবার আর্জেন্টিনার যে ম্যাচ উইনিং পারফরমেন্স দেখলাম আমরা, তো সবকিছু মিলে আমাদের আগের যে প্রেম ছিল সেটা আর একটু লেভেল আপ হয়ে গেছে আর কি, আফটার টুডে প্রেমের নাকি ভালোবাসার? প্রেমের নাকি ভালোবাসার ঘৃণার? মিক্সড আপ হয়ে আর কি। আচ্ছা, না মানে যেহেতু ফুটবল আনছেন, সো ফুটবল আনলে অনেকটা সময় এখন আবার দুই ভাগ হয়েছে এই জন্য। সো তাজমহলে থাকি, তাজমহলের মধ্যে ভালোবাসাটা সবাই চায়। ফাইজুল ইয়ামিন, আপনার কাছে জানতে চাওয়া আজ তাজমহলের ভালোবাসা কেমন পাচ্ছেন? সৃজা যেমন বললো সে তাজমহল দিয়ে ভালোবাসা পাচ্ছে। তাজমহল মানুষের রেসপন্স তো আনবিলিভেবল আসলে। মানে আমি প্রথম থেকে আসলে ওয়াহিদ ভাইকে বলছিলাম যে আমি আসলে গল্পের প্রেমে পড়ে গিয়েছিলাম, এবং এরকম একটা টিমের সাথে কাজ করতে পারা আসলে ভাগ্যের একটা ব্যাপার। এবং ঠিক সেভাবে আমরা অনেক টাফ শুটিং হয়েছে, আমাদের অনেক টাইট স্কেজুল ছিল, বাট রেজাল্ট যখন এরকম হয় তখন দেখে আসলেই ভালো লাগে, মন জুড়ে যায়। আচ্ছা কবির ভাই, কেন আসলে মনে হলো যে এটার পেছনে অর্থ লগ্নি করা যায়? কি আছে এটার মধ্যে, কেন দেখবে মানুষ? আচ্ছা, প্রথমত আমাদের এখন চারপাশে আমরা যেরকম গল্প দেখছি, জি, জি। ওই গল্প থেকে তাজমহলের যে গল্পটা, এটার মধ্যে একটা আলাদা রনেস আছে, মানে যেটা আমরা অনেক দিন দেখি না। এটা আপনি যদি তাজমহলের দেখেন, ভিজুয়াল দেখেন, and গল্পটা দেখেন, জি। এখন দেখবেন যে আমরা যা গল্প দেখি সব গল্পে আমরা কোনো না কোনো ভাবে কানেক্ট করতে পারি, কিন্তু তাজমহলের গল্পটা কমপ্লিটলি একটু আলাদা জনরার গল্প। সুন্দর একটা প্রেম আছে, আবার হচ্ছে একটা জার্নি আছে। সো ওই জায়গা থেকে তাজমহল আমরা অনেক কষ্ট করে শ্যুট করেছি, এবং এটা আমি পার্সোনালি অনেক ফোন কলস পাইছি যে আমরা ওভারডু বাজেট আমাদের খরচ হয়েছে, বাট আমাদের সাকসেস হচ্ছে যে মানুষ এটা পছন্দ করছে, সো স্টিল পছন্দ করছে। এবং এরকম অনেক ফোন কলস পেয়েছি যে তোমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করে তোমরা এটা সিনেমা হলে চালাতে আমি পারতা। এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করতাম, হ্যাঁ, আমি so প্রশ্নটা করতাম। আমার মনে হয় যে এটাই আমাদের আসলে অ্যাচিভমেন্ট। ও, এটা অ্যাচিভমেন্ট কেন বলতেছেন? আমাকে তো মানে ক্ষুধার্ত রাখছেন আপনি, এটা কি অ্যাচিভমেন্ট আপনার হলো?
সো ফিডব্যাক ভালো এখন পর্যন্ত? ফিডব্যাক ভালো এখন পর্যন্ত। আকম হাসান, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন নিয়ে ফিরবো বলে আমি একটু সময় নিলাম। প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেক দিন পরে আপনাকে দেখতে পেলাম একটা কাজে। আমি জানি না এর মধ্যে আপনি হয়তো কাজ করেছেন কিনা, কিংবা সেটি আমি হয়তো আমার দৃষ্টিগোচর হয়নি, কিন্তু এই কাজটা দেখে ভালো লেগেছে। বিষয়টা কি এমন, আপনি অনেক দিন পরে একটা কাজে এসেছেন, যুক্ত হয়েছেন? না, কাজ তো আমি করি, জি। মাধ্যমটা অনেকদিন পরে। আচ্ছা, মাধ্যমটা অনেকদিন পরে। মাধ্যমটা, কাজের মাধ্যম তো অনেক, টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল, আরো Exactly. অনেক কিছু, হ্যাঁ, হ্যাঁ। ওটিটি। তো ওটিটিতে আমি ফার্স্ট, এর আগে আরেকটা কাজ করছি, কিন্তু এটা আগে আসছে, এই কাজটা আচ্ছা, আগে আসছে। আচ্ছা। দর্শক আমাকে ফার্স্ট মনে করছে যে এই কাজে এইটাতে প্রথম আমি ওটিটিতে কাজ করলেন। এবং যখন আমাকে স্ক্রিপ্টটা দেয়, ডিরেক্টর আমাকে বলল যে খুবই খুবই অন্যরকম একটা ইয়া, এবং মানে এআই দিয়ে এটা একটা ব্যারোমিটার ইয়ে করছিল যে এটার পার্সেন্টেজ কত আসে। আচ্ছা। আমাকে দেখাচ্ছিল যে এটার পার্সেন্টেজ, এই ক্যারেক্টারটার পার্সেন্টেজ অনেক বেশি। তারপর আমার ক্যারেক্টারটার প্রতি এতটা ভালো লাগছে যে আমি যে ওকে আমি বলছি যে এটাকে আরো বাড়ানো যায় কিনা, আরো ওরকম করা যায় কিনা। ও জানা না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার মনের মধ্যে এক ধরনের আক্ষেপ ছিল যে মনে হয় না, কিন্তু দেখার পরে মনে হয়েছে যে ইটস গুড। আর আপনি যেটা বললেন যে এতদিন পরে এইভাবে আসলেন, করে ইচ্ছা করলে আমি আসতে পারি না, আচ্ছা। আমি করলাম চলে গেলাম সেটা না, ডিরেক্টরের ক্যারেক্টার অনুযায়ী আমাকে ওখানে যাওয়া যায় কিনা, বা আমি ওখানে বা এখানে অনেক ধরনের অনেক সিচুয়েশন হয়, অনেক ধরনের অনেক ব্যাপার স্যাপারও আছে। আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে ইচ্ছা করলে যেতে পারি না, ডিরেক্টরও ইচ্ছা করলে আমাকে নিতে পারে না, আমার মনে হয়। তো যাক, কাকতালীয়ভাবে মিলে গেছে, তাই আমি কিন্তু আকম হাসান ভাই, মানে আপনি এত দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং এত সুনামের সাথে, অবশ্যই শব্দটা আমি ব্যবহার করব যে এত সুনামের সাথে কাজ করছেন, সেখানে আপনি যেটা বললেন যে আপনি চাইলেই আসতে পারেন না বা ডিরেক্টর চাইলে আসতে পারেন না, এটা আমার একটু মন খারাপ করছে। আসলে কি তাই ব্যাপারটা এরকম? আমার কাছে তাই মনে হয়, জানি না সবকিছু মিলে স্ক্রিপ্টে হয়তো বা আমার ক্যারেক্টারের সাথে যায় না, তাহলে তো আমি যেতে পারবো না, বা ডিরেক্টর ইচ্ছে করে নিতে পারবে না, তাই না? তো ওরকম কারণেই হয়তো বা এত দেরি হয়েছে। আচ্ছা, এখন ব্যাটে বলে মিলছে, চলে আসছি। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। এই কাজটা করতে পেরে কেমন লাগছে সেটা একটু জানাবেন, কেন ভালো লেগেছে? খুবই কষ্ট হয়েছে, আমাকে কষ্ট দিছে, কিন্তু না, এটা দেখার পরে কষ্ট টষ্ট সব চলে গেছে। আচ্ছা। আমাদের আসলে কি, এটা যখন এটা আমরা যেই টাইম নিয়ে গেছিলাম, ডিরেক্টর বা প্রডিউসার ভালো বলতে পারবে, আমাদের ওয়েদার সব কিছু মিলে টিলে আমাদের ওইটা একটু ঝামেলা হয়েছে, যার কারণে আমাদের একটু নাইট করতে হয়েছে, এই জন্য অনেক একটু কষ্ট হয়েছে। কিন্তু এটা দেখার পরে কিন্তু আমার ব্যক্তিগতভাবে সব কষ্ট চলে গেছে। আচ্ছা, খুবই ভালো হয়েছে। এবং কিছু কিছু কমেন্টস আমি পড়ছি, যে একটা কমেন্টস আমি বলি যে আমি আকম হাসানেরকে দেখার জন্য, ফিল্মটা দেখার পরে ওই ফিল্মের মানে তাজমহলের একটা কৃষককেও আমার ভালো লাগছে, ভালোবাসছি, এইরকম পর্যায়ে চলে গেছে, এতটাই ইন হয়েছে এই তাজমহল। দুর্দান্ত। আমি আবার আপনার কাছে ফিরবো, আবার ওয়াহিদানাম, আমি আপনার কাছে যেতে চাই, তবে তার আগে আমাদের সাথে যুক্ত হওয়া সৃজা, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনাকে নিশ্চয়ই সৃজা, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শুনতে পাচ্ছি। জি, আমার যে প্রশ্নটি আপনার কাছে রয়েছে সেটি হচ্ছে যে আপনি বাঘা যতীনকে টেক্কা দিয়ে নিশির ডাককে উপেক্ষা করে কেন আসলে তাজমহলে ঢুকলেন? তাজমহলে ঢুকলাম বিকজ আমার মনে হলো যে আমি প্রত্যেকটা জনরা ট্রাই করে নিয়েছি। বাঘা যতীন ছিল পিরিয়ডিক একটা ফিল্ম, Okay. টেক্কা ছিল একটা হস্টেজ থ্রিলার, এবং নিশির ডাক ছিল হরর, ও, আচ্ছা, রোমান্টিক এগুলো আর আপনার কমার্শিয়ালটাই বাকি ছিল, এবং তাজমহলের সাথে সেই প্রেমের জনরাটাও আমি আর কি এক্সপিরিয়েন্স করে ফেললাম, তাই তাজমহল। ও আচ্ছা, সো ডিফারেন্ট সেক্টরে বা ডিফারেন্ট জনরায় আপনার কাজটা হয়ে গেল। বাংলাদেশের সাথে কি এটা আপনার প্রথম কাজ? এর আগে বেশ কয়েকবার বাংলাদেশের কাজের জন্য কথা হয়েছিল, বাট সেটা অনেক কারণে হয়ে ওঠেনি, কারণ আমি পড়াশোনাও করছি। সো আমার এই জাস্ট গ্রাজুয়েশন শেষ হলো ইঞ্জিনিয়ারিং এ, তো সেই কারণে হয়ে ওঠেনি। বাট তারপর ফাইনালি ওয়াহিদা যখন আমাকে ফোন করে এবং গল্পটা শোনায়, সামহাউ এই কাজটা আমার করা খুব রিস্কি ছিল, বিকজ যে মাসে আমরা শুটিং করছিলাম সেই মাসেই আমার গ্রাজুয়েশন ফাইনাল ছিল ইঞ্জিনিয়ারিং এর। ওরা জানে আমি জাস্ট মানে আমি শুট করেছি, আমি তারপর ওখানে গিয়ে পরীক্ষা দিয়েছি, আবার প্রমোশন করতে এসেছি, আবার পরীক্ষা দিয়েছি, এরকমের মধ্যে কেটে চাই।
বাট তারপর কোথাও গিয়ে মনে হলো যে গল্পটা শোনার পর আমার মনে হলো যে এই গল্পটা আমি একদমই ছাড়তে পারবো না, এই কাজটা আমাকে করতেই হবে। অ্যান্ড এখন যখন আমাদের পুরো শুটটা হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে, এখন আই নো ইটস আ গ্রেট ডিসিশন দ্যাট আই মেড, কি আই ডিসাইডেড কিন্তু টু বি পার্ট অফ দ্যাট। সৃজা, এই গল্পটা কি আছে? আমি একজন খুবই সাধারণ দর্শক, আমি কেন দেখবো এটা? দেখুন, আমার মনে হয় যে এখন কি আমাদের দর্শকের মানে আমাদের ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি আমরা কাজের সংখ্যা নিয়ে বলি, আমাদের এই রোমান্টিক জনরা বা কমার্শিয়াল জনরাটা খুবই কমে গেছে। আমরা এখন আর সিম্পল লাভ স্টোরি আমরা কিন্তু অডিয়েন্স হিসেবে দেখতে খুব ভালোবাসি, কিন্তু অতটা তৈরি হয় না, অন্য অন্য জনরা এক্সপেরিমেন্ট হয়। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় দুই বাংলার ভালোবাসাকে রিপ্রেজেন্ট করছে, দুটো কালচারকে রিপ্রেজেন্ট করছে, এবং দুই বাংলা তো লাস্টে মিলেমিশে এক সেমই, কিন্তু সেই যে দুটো ডিভিশন, যেটুকু যেটুকু ডিফারেন্স, ভাষার ডিফারেন্স বলুন, জায়গার ডিফারেন্স বলুন, সেইগুলো সব নিয়ে একটা অন্যরকম ভালোবাসার গল্প তাজমহল। তো আমার মনে হয় যে এটা দর্শক খুব এন্টারটেইন হবে ছবিটা দেখে। থ্যাংক ইউ, আপনি থাকুন, আমি আবার যাবো আপনার কাছে। তার আগে ওয়াহিদা নাম সৃজা চন্দ্রী বলছিল দুই বাংলার ভালোবাসা কিংবা সীমানা পেরনের যে ভালোবাসা, সেটির কার্যক্রম বা সেটির গল্প আসলে আপনার তাজমহলে আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি দীর্ঘ প্রায় যুগ চলে আসলো, এক যুগ পরে 11 বছরের প্লাস পরে আপনি আসলে পরিচালনায় আসলেন। কেন এত দীর্ঘ সময় নিজেকে নির্বাসনে রেখেছিলেন? নির্বাসন আসলে ইচ্ছা করে রাখিনি। আচ্ছা। আমার মানে আমি আমি আমেরিকাতে ছিলাম জি, বহু আমি বছর। আসছিলাম সেটা আমি প্রসঙ্গে। 11 সালে বাংলাদেশে আসি। 11 সাল থেকে 16 সাল পর্যন্ত আমি টানা কাজ করি। তো 17 সালে এসে 17 সালে জানুয়ারি মাসে, মানে 19শে জানুয়ারি আমি প্রথম জানতে পারি যে আমার বাবার মাথায় ব্রেন টিউমার হয়েছে। তো আমার বাবা হচ্ছে পরিবারের সবচেয়ে বড় আর কি, মানে আমাদের যৌথ ফ্যামিলি, আমাদের সব বাবারাই থাকেন। আমার মনে হয় সবচেয়ে বড়। তো আমাদের হচ্ছে এখন, তো যখন আমি জানতে পারলাম যে আমার বাবার মাথায় ব্রেন টিউমার, আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি আসলে আমার অন্য কোনো কাজই আমার পৃথিবীতে তখন করতে মনে হয়নি। আমার মনে হচ্ছে যে আমি আমার বাবা, কারণ ওটা খুব সিরিয়াস একটা ডিজিজ। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার বাবা যতদিন থাকবেন আমি তার সাথেই থাকবো 24 ঘন্টা, মানে এভরি সিঙ্গেল সেকেন্ড। তো তখনই ওই 2017 সালেই আমি একদম আমার ঢাকা কেন্দ্রিক যত যা কিছু ছিল আমি একদম সব কিছু র্যাপ আপ করে দিয়ে, আমার দেশে বাড়ি বরিশালে, তো আমি সব কিছু র্যাপ আপ করে দিয়ে আমি আমার বাবার সাথেই থাকি। এবং আই রিয়েলি ফট, মানে আমি অনেক চেষ্টা করেছি যাতে বাবাকে রিকভার করা যায়, বাবাকে সুস্থ করা যায়, মানে একজন সন্তান হিসেবে যত কিছু যা সম্ভব সবই করেছি। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আসলে আমার কথা শোনেননি, আল্লাহ তাকে নিয়ে গেছেন। তো 2018 সালে আমার বাবা মারা যান। মারা যাওয়ার পরে ওই যেটা বললাম, আমার বাবা হচ্ছে যৌথ ফ্যামিলির সবচেয়ে বড় সন্তান। সো আমার ধরেন অন্য অন্য অনেক ভাই বোন, চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, চাচা, ফুপু, খালা টালা সবাই হচ্ছে ওই আমার বাবার উপরে ডিপেন্ডেন্সিটা অনেক বেশি ছিল। তো আমার বাবা যখন চলে গেলেন তখন তো একটা শূন্যস্থান হয়ে যায়। তো আমি শূন্যস্থান পূরণ করতে পারিনি। তখন আমার কাছে মনে হলো যে আসলে আমাদের ফ্যামিলি রিলেটেড কিছু ব্যবসা বাণিজ্য আছে যেগুলো বরিশাল কেন্দ্রিক, এবং তখন আমার কাছে মনে হলো যদি তখন আমি ওইগুলো দায়িত্ব না নিয়ে যদি আবার ঢাকায় এসে, পারিবারিক কারণেই আপনাকে আসলে একটু দূরে থাকতে হচ্ছে, এমন কি বিষয়টা? হ্যাঁ, তো পারিবারিক ওটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি আগে ওদিকে সবকিছু গুছিয়ে, মানে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে ওগুলো সবকিছু গুছিয়ে যখন আমি একদম ফ্রি অফ মাইন্ড হয়ে যাব, তখন আমি এসে হচ্ছে আবার মিডিয়াতে কাজ করা শুরু করব। আচ্ছা, তো এটা করতে একটু সময় লেগে গেছে। ঠিক আছে, নিশ্চয়ই আপনাকে এখন নিয়মিতভাবে পাওয়া যাবে। আপনি আমাকে ছোট করে উত্তরটা দিবেন, কেন আপনার এই কাজটা আমি দেখব একজন সাধারণ দর্শক, দুঃখিত, একজন অসাধারণ দর্শক হিসাবে? দেখবেন হচ্ছে যে আমাদের তো আসলে যে কোনো ফিল্মই যদি আমরা দেখতে যাই, আমাদের কিন্তু এটা একটা জার্নি দেয়। ইটস সামটাইমস একটু প্যাথেটিক জার্নি হয়, সামটাইমস একটু ফান এন্ড হয়, অনেক টাইপ অফ জার্নি হয়। তো এই আমাদের তাজমহল যখন আপনি মানে ফার্স্ট সেকেন্ড থেকে দেখতে শুরু করবেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত, আপনি একটা অসাধারণ জার্নির মধ্যে দিয়ে যাবেন। এবং যখন এই ফিল্মটা শেষ হবে তখন সেই জার্নিটা আপনার ভিতরে থেকে যাবে। আপনার কাছে ইউ উইল বি স্যাটিসফাইড। আমার কাছে যতটুকু মনে হয় যে আপনার কাছে মনে হবে যে না, যে টাইমটা আপনি সময় ব্যয় করেছেন এই ফিল্মটা দেখার পিছনে, সেই টাইমটা সার্থক, মানে পয়সা উসুল যেটাকে আমরা বলি, আপনার কাছে আপনি ইউ উইল নট রিগ্রেট। আপনার কাছে মনে হবে যে না, আমি একটা মানে আমি যদি দর্শক হিসাবে আমি দেখি, একটা তৃপ্তির ঢেকুর একটা তৃপ্তি আসবে আপনার। আসবে। ফাইজুল, আপনি বিউটির মতো করে কথা বলবেন, যে বিউটিটা আজকে আমরা সকালবেলা দেখেছি, 3টা বিউটির কথা আপনি আমাকে বলবেন যে আমি আপনার এই কাজটা কেন দেখব। সেখানে 3টা বিউটি, 3টা গোলের মতো। প্রথমটা আমি বলবো গল্পটা খুব সুন্দর। সেকেন্ড হলো গিয়ে কাস্ট খুব সুন্দর, সবাই আপনাকে অ্যাক্টিং নিয়েছে করেছে। এজন্য? জি, এটা আপনাকে নিয়েছে এজন্য? ওয়ান অফ দ্য মেনি। এবং থার্ড আমি বলবো সিনেমাটোগ্রাফি, অসাধারণ। আমরা যখন প্রিমিয়ারে দেখলাম এটা দেখে মনে হচ্ছিল এটা আসলে ফিল্ম হলে ভালো হতো। না, আমি ক্রেডিট গোজ টু খায়ের ভাই, ডেফিনেটলি।
এই একটা বিষয় হচ্ছে যে গল্পটা যে এপার বাংলা ওপার বাংলার একটা ব্যাপার আছে, সীমানা পেরোনের গল্প আছে, সেখানে আপনি একটা রিস্ক নেন, রিস্ক নিয়ে কোথায় কোথায় যেন চলে যান, তারপরে যেন কি হয়, তারপর একটা গুলি বিনিময় হয়, অনেক কিছু ঘটনা ঘটে, মানে গল্প আসলে যেভাবে যায়, এবং সেই গল্পের মধ্যে আপনার একটা ভালোবাসার কথা বলতে চেয়েছেন। আমি অনেকদিন ধরে আসলে সীমানা পেরোনোর গল্প আসলে দেখতে পাইনি। Right. কাজটা করতে পেরে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, যেটা বললাম আমি আবারও বলছি যে স্ক্রিপ্টটা প্রথমে আমার দেখে ভালো লাগে, কারণ আসলে এপার ওপারের একটা ভালোবাসার স্টোরি এটা, এবং এত সিম্পল জিনিসটা, এবং এটার ভিতরে অনেক ইনোসেন্স আছে। ও। সো এই জিনিসগুলো আমার মনে হয় আসলে মানুষ রিসেন্টলি দেখে নাই। এই কাজটা করতে গিয়ে আসলে কি সীমানা পেরিয়েছেন এবং ওই জঙ্গলে ছিলেন ওইরকম? জঙ্গলে ছিলাম, আমরা শুটিং করতে হয়েছে যে ওই লোকেশনটা একটু একটা জঙ্গলের ভিতরে ছিল, একটা বারজারের ভিতরে, স্পেশালি লাস্ট সিন যেখানে আমরা শুট করি, কিন্তু আসল বর্ডার আসলে পার করা হয় না, বাট খুব কাছ থেকে দেখেছি, খুব সুন্দর জায়গাটা। আচ্ছা, খুব সুন্দর। একটা রিস্ক নিয়ে ফেলতেন। ও রিস্ক চায়, এখন চায়, মানে ও যে শুটিং করার পরে অনুভব হচ্ছে এখন যে ক্যারেক্টারে আছে আর কি। ক্যারেক্টার এখন আছে। তো ও আমাকে একদিন বলতেছিল, ভাই আমি যদি একটু যাওয়ার চেষ্টা করি, হোয়াট এভার, যে আমি ধরা পড়ে গেলাম ধরেন বর্ডারে, যে এত ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছি যে আমি নিজে নিজে ওপার চলে যাচ্ছি। প্রোডিউসার নিছি, আচ্ছা। নেওয়ার পরে ভিডিআর এসে অনেক ঝামেলা করছে। তারা সেই রিস্ক আমি সেটাই একটু মানে কোন ধরনের ঘটনা কি ঘটেছিল, অনুভব প্রেত কোনো কিছু এরকম কিছু যেটা শেয়ার একদম করতে চান border কলিন line এ ভাই? shoot করেছিলাম। এরকম হচ্ছে মানে আমরা প্রথম যখন হচ্ছে লোকেশন রেকি করি, তো তখন আমরা একটু কিছু রিস্ক ডিসিশন নিছি, হ্যাঁ। লাইক বর্ডার লাইন থেকে 150 গজ দূরে থাকতে হয় প্রথমত, ওই 150 গজে Right. আপনি যেতেই পারবেন না। এবার 150 গজে আমরা ভাবছি যে না, আমরা আসলে যেই ভিজুয়াল বিউটি খুঁজতেছি সেটা আসলে আমাদের ওই 150 গজের একটু করলেই আমরা পাবো, কিন্তু পরে যখন হচ্ছে আমরা বিডিআর কাছে পারমিশনের BGB জন্য, বিজিবির কাছে পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করলাম, জি। তো ওরা আমাদের গল্প অ্যান্ড সব কিছুতে ওরা খুবই মানে অ্যাপ্রিসিয়েট করলো, কিন্তু একটা প্রবলেম দাঁড়ালো, লাস্ট মোমেন্টে ফোন আসলো শুটিংয়ের 2-3 দিন আগে, যে আমরা যে অ্যারেঞ্জমেন্ট করছি, কারণ আমাদের শুটিংয়ে অনেক অ্যারেঞ্জমেন্ট, লাইটিং অ্যান্ড সব অল, সো এইটা এখন বিজিবি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে, সো তখন এটা আবার বিএসএফ কে ইনফর্ম করতে হবে, সো ওইটা টেকনিক্যালি আসলে দেখলাম যে ওইটা করতে গেলে ওই সময় আমাদের নাই, সো ওই রিস্কে আমরা না যাই। পরে আমরা কিছু লোকেশন শিফট করে লাস্ট আমরা আমাদের যে গল্পের যে এন্ডিং, যেটা একটা তাজমহল আমরা যেটা বানাইছি, সেইটাও আমরা মোটামুটি একদম মেঘালয় বর্ডার দেখা যাচ্ছে, আচ্ছা। সেটার 200 গজ পিছনে আমরা তাজমহলটা বানালাম। তখন হচ্ছে বিডিআর থেকে ফোন আসলো, এবং ওইখানে যারা এক্সিস্টিং ছিল তারা বললো যে না, আপনার এটা এখন তুলে ফেলতে হবে, আমি আমাদের এখান থেকে লোক দিয়ে দিচ্ছি, আপনি আরেকটা জায়গায় করেন। সো পরে হচ্ছে আমাদের আর্ট ডিরেক্টর সবাই ওটা অলরেডি ওইখানে বানানো শুরু করে দিচ্ছে, সো ওইটা সরানোটা একটা টাইমের ব্যাপার, কিন্তু ওরা পরে হেল্প করলো, লোক দিল, তারপর আমরা পিছনেই করলাম। পরে দেখলাম যে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং যে জায়গাটা আমরা তাজমহলটা করছি ওইটা আরো আমাদের গল্পের সাথে আরো নাইসলি মার্চ করছে, যে ওখানে গাছ অ্যান্ড সবকিছু মিলে, এবং দেখে মনে হচ্ছে না যে এটা আমরা একটা জাস্ট নতুন কোনো রকম একটা তাজ কবর বানায় রাখছি, এটা দেখে মনে হচ্ছে যে এটা আরো বেশ কিছুদিন আগে বানানো। আখমদ হাসান ভাই, আপনার কাছে জানতে চাওয়া একটা বিষয়, যে আপনি এত বেশি কাজ করেছেন, আমি বারবার এই কথাটা বলছি কারণ আপনার কাজ দ্বারা আমরা সবাই এত বেশি অনুপ্রাণিত হয়েছে, এই জন্য আমি বারংবার বলছি, কারণ আপনার কাজ অনেক দেখেছি আমরা সবাই, আমি নিজেও দেখেছি, আমার মতো আমার ধারণা যে আমার দর্শকরাও আপনার কাজ অনেক বেশি দেখেছেন, সেজন্যই বারবার বলছি যে যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে প্রথম কাজ, আমি আপনার সমসাময়িক সময়ে বা আপনি যাদের সাথে বেশি কাজ করেছেন তাকেও আমি সেম প্রশ্নটা করেছিলাম, এই জন্যই আপনাকে প্রশ্নটা করা। ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে কি আছে যেটা আসলে আমরা টেলিভিশনে আমরা দেখতে পাই না, বা সেটার মধ্যে কোনো ধরনের পার্থক্য কি আপনি দেখতে পান? কীরকম? অনেক পার্থক্য আছে, টেকনিক্যালি তো আছেই, ক্যামেরা সব কিছু, বাজেট, আমি টেলিভিশনে বা চ্যানেলে স্পেস, তারপর গল্প, সব কিছুতেই আছে। হয়তো আপনার এই কী বলে, আপনি ওটিটির ইয়ে পিকচারটা দেখে আর টেলিভিশনে দেখে তো বোঝা যায় এটা অনেক পার্থক্য আছে। না, সেটা অবশ্যই। আমি আপনার সমসাময়িক বা আপনারা যারা একসাথে দীর্ঘ সময় কাজ করেছেন, মোশাররফ করিম ভাইকে সেই প্রশ্নটা করেছিলাম, তিনি এমনভাবে উত্তর দিয়েছিলেন, অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম নেই,
মানে সেটা সে তাকে তো অভিনয়টাই করতে হয়। আপনি ওই সময় ঠিক আছে। ওটিটি প্ল্যাটফর্ম হোক, নাটক হোক, অভিনয়- সিনেমাটা হোক, প্ল্যাটফর্মটা আসলে ডিপেন্ড কোনো ধরনের তার কাছে ম্যাটার করে না। প্ল্যাটফর্ম আমি এটার সাথে একমত না। অভিনেতার প্ল্যাটফর্ম নাই তা ঠিক, কিন্তু অভিনেতার স্বাচ্ছন্দ্যের একটা জায়গা অবশ্যই আছে। আচ্ছা, আমি মঞ্চে যেই স্বাচ্ছন্দ্য বোধ করব, ওটিটিতে যেটা করব, টেলিভিশনে যেটা করব, যাত্রায় যেটা করব, সেটা এক হইতে পারে না। এক একটা এক একটা ফিল হবে। জি। তো তবে অভিনেতার কোনো ইয়া নাই, মানে স্পেস নাই, বিশেষ কোনো স্পেস নাই, সে যেখানেই যাবে সেখানে অভিনয় করতে পারবে, এটা সত্য। কিন্তু স্বাচ্ছন্দ্যবোধের জায়গাটা মনে হয় ডিফারেন্ট। ওয়াহিদান ভাই, আমি দু একটা কমেন্ট পড়েছিলাম সোশ্যাল মিডিয়াতে আপনার কাজগুলো দেখার পরে। সে একটা কমেন্ট আমি মানে কমেন্টটাই আপনাকে প্রশ্নটা করতে চাই। প্রশ্নটা হচ্ছে এরকম যে দেশে কি নায়িকার অভাব পড়েছে? কেন দেশের বাইরে থেকে নায়িকা আনতে হলো? কারণ হচ্ছে যে সৃজা যে এখন আমাদের সাথে আমি অলরেডি সৃজার কাছে যাবো। লাইভে আছে, সৃজাকে দুইটা লাইন বলতে বলেন। আর সৃজা যেভাবে মানে ওর বাংলাটা বলবে, আমাদের দেশের একজন তো আমাদের ওই অভিনেত্রী তো ওই বাংলাটা বলবে না। মানে আপনি একটু র হয়ে একদম যেটা অ্যাকচুয়াল গল্পের সাথে আছে ওইটাই আনতে চেয়েছেন। ওইটাই আমরা, হ্যাঁ, কারণ আমার গল্পেই হচ্ছে মেয়েটা ওপার বাংলায় থাকে। সো আমি যদি বাংলাদেশ থেকে একজনকে নিতে পারতাম, ডেফিনেটলি চেষ্টা করানো হতো তাকে যে তুমি একটু ওরকম ভাবে কথা বলো। ও হয়তো ওই অ্যাকসেন্টটা হয়তো লার্ন করতে অনেক সময় লাগতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যেহেতু গল্পটা দুই বাংলার এবং মেয়েটা আসলে ওপার বাংলায় থাকে, তো আমরা তাহলে ওপার বাংলা থেকে যদি আমাদের আনার সুযোগ হয় এবং আমরা যদি ওরকম কাউকে পেয়ে যাই, তাহলে ওয়াই নট, লেটস ট্রাই ইট। তো ওইভাবেই হচ্ছে আমরা সবাই মিলে তখন ডিসিশন নিয়ে তখন চিন্তা করলাম যে না, আমাদের ছেলেটা যেহেতু এবার বাংলা, কারণ ও যখন মেয়েটার সাথে কথা বলবে, ওর কথার টোন আর ওই ওপার বাংলার মেয়েটার কথার টোন তো দুই রকম। So আমাদের ওই জিনিসটা দরকার ছিল স্ক্রিনে, যে এই কন্ট্রাস্টটা দরকার ছিল, মানে যেটা অ্যাকচুয়াল ওই অ্যাকচুয়াল দরকার ছিল, এই ব্যাপারটাই জন্যই আসলে আনা। এই জন্যই আসলে, এমন না যে আমাদের দেশে নায়িকার অভাব পড়ে গেছে বা আমাদের নায়িকা নাই, সেটা না। আমাদের অনেক অনেক ভালো ভালো অভিনেত্রী আছে, এবং সৃজাও ফ্যান্টাস্টিক। ও যে ওপার বাংলা থেকে কাজ করতে এসছে, মানে হয়তো ওপার বাংলা থেকে এসছে, কিন্তু এমন ভাবে কাজ করে গেছে আমাদের মনে হয়নি যে ওপার বাংলা থেকে কেউ এসে কাজ করছে, সৃজা, মনে হচ্ছে আমাদেরই কেউ। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি আপনাকে এমনি একটা প্রশ্ন করি, এমনি এমনি। তো এই প্রশ্নটা হচ্ছে যে যারা রেফারেন্সটা বুঝলো তারা বুঝলো। রাইট। সো এমনি প্রশ্নটা হচ্ছে এরকম যে নায়িকারা আসলে, মানে আমাদের দেশে আমরা দেখি, আমি জানি না, আমার ধারণা ওপার বাংলা তো এরকমই হয়, যে নায়িকারা আসলে যখন একটা শুটিং হয় তখন আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তো তখন আল্লাহ, ওই নায়িকা এরকম দেখতে লাগে, এরকম সুন্দর। তো আপনাকে যখন আপনি যখন এই পারেও তো কাজ করেছেন, তো এই পারে যখন কাজ করেছিলেন, তো তখন এই যে দর্শক প্রতিক্রিয়া, তখন নিশ্চয়ই আপনি একটা দুইটা মন্তব্য শুনেছেন। আমাদের সাথে কি শেয়ার করা যাবে সেরকম কয়েকটা মন্তব্য? আপনি লাস্টে কি বললেন আমি শুনতে পেলাম না, সরি। আমার প্রশ্নটা ছিল যে আপনি যখন এখানে কাজ করেছিলেন, তখন আপনি যখন শুটিংটা করছিলেন, নিশ্চয়ই স্থানীয় মানুষজন নানান ধরনের কথা বলছিলেন যে আল্লাহ, এইটা নায়িকা, এটা দেখতে এত সুন্দর লাগে। তো আপনি কি কি ধরনের মন্তব্য আসলে শুনেছেন? এরকম দুই একটা মন্তব্য যদি আমাদের সাথে। মন্তব্য বলতে আপনাদের ওখানে এসে কি শুনেছি? জি, শুটিং এর একদম সময় একদম রাইট। আপনাদের ওখানে এসে বলতে, দেখুন, আমার যেটা সব থেকে আগে, তো আমি প্রথম একদম বলতে চাইবো, এই জিনিসটা মেনশন করতে চাইবো যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ওয়েলকামিং, অত্যন্ত ভালো। আমরা যে কদিন শুট করেছিলাম, আশেপাশে যে ছিল সেটে সবাইকে, মানে সে প্রোডাকশনের কেউ হোক, ডিরেক্টোরিয়াল টিম, কস্টিউম ডিপার্টমেন্ট, এভরি পার্সন। অ্যান্ড অলসো আমি যদি শুটের বাইরেও গিয়ে বলি, আমি যে কটা আমি প্রমোশনসে এসেছিলাম, যে কটা ইন্টারভিউ, আমি যাদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে বাংলাদেশে, সকলে অত্যন্ত ভালো এবং অত্যন্ত সফট স্পোকেন। এবং তাই জন্য আমি মন্তব্য বলতে আমি ভালো ভালো জিনিস শুনেছি অ্যাকচুয়ালি। আমার সবাই আমাকে দেখে ফার্স্ট একটু মানে বলছিল যে অন্য জায়গা থেকে এসছে, অন্য দেশ থেকে এসছে, কিন্তু এতটাই ওয়েলকাম ফিল করিয়েছে সবাই যে আমার কোথাও গিয়ে মনে হয়নি যে আমি অন্য কোথাও থেকে এসেছি। সো এইসবই শুনেছি, এবং সবাই ভীষণ মিষ্টি করে এসে আমার সাথে কথা বলেছেন এবং আমাকে অনেক অনেক ব্লেসিংস দিয়েছেন যাতে এরপরেও ভালো ভালো কাজ করতে পারি। ভালো ভালো কথা শুনেছি সব। ওয়াহিদান কেন আপনাকে পছন্দ করলেন তার এই কাজের জন্য? সেটা তো ওয়াহিদ আজম বেশি বলতে পারবেন ওনার কেন ভালো লাগলো আমাকে, বাট আই এম ভেরি গ্রেটফুল। আমি যদি ওনাকে নিয়ে বলি, অ্যাজ আ ডিরেক্টর, উনি অসাধারণ একজন ডিরেক্টর, যেটা আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির জন্য প্রচন্ড দরকার। বিকজ ওনার যে লেভেলের ডেডিকেশন রয়েছে, উনি প্রত্যেকটা শটের জন্য, কারণ আমাদের একটা খুব হেক্টিক শিডিউল ছিল, যেটা হাসানদা বললেন, ভীষণ একটা চাপের মধ্যে আমরা শুট করেছি। তো প্রত্যেকটা সিনে ডিরেক্টর হিসাবে উনি যে লেভেলের এফোর্ট দিয়েছেন, আমাদেরকে এতটা ইন্সপায়ার করেছেন। তো আমার মনে হয় যে উনি অ্যাজ আ ডিরেক্টর ওয়ান অফ মাই বেস্ট ডিরেক্টরস টু ওয়ার্ক উইথ টিল ডেট। তো অলওয়েজ।
আপনার জন্য একটা তথ্য এবং উপাত্ত, উনি হচ্ছে একটু ফাঁকিবাজ, কম কম Sorry? কাজ। আপনার জন্য একটা তথ্য এবং উপাত্ত হচ্ছে উনি একটু ফাঁকিবাজ, কম কম কাজ করে। আমি আপনি না, আপনার ডিরেক্টর। আমাদের ডিরেক্টর বলেছে যে আমি ফাঁকিবাজ। দাদা আপনার ডিরেক্টর সেটা বলেনি, আমি বলছি আপনার ডিরেক্টর অর্থাৎ ওয়াহিদ আনাম উনি একটু ফাঁকিবাজ, একটু কম কম কাজ করে। আমাদের ধারণা উনি এখন রেগুলার হবেন, কাজের মধ্যে মনোনিবেশ করবেন যে প্রত্যাশা। অবশ্যই অবশ্যই রেগুলার হওয়াই উচিত। এক্স্যাক্টলি। আপনি থাকুন, আপনার কাছে আরও প্রশ্ন করব। কবির আহমেদ, আপনার কাছে আমার জানতে চাওয়া, একটা রিস্ক তো থেকেই যায়। এখন একটা কম্পিটিটিভ মার্কেট, ওটিটি প্ল্যাটফর্মে তো বটেই, সেখানে সবাই সবার মতো করে কাজ করছেন। সেখানে আপনি অর্থলগ্নি করলেন, অনেক দিন পরে ফিরে আসা একজন পরিচালকের, তুলনামূলকভাবে নতুন একজন অভিনেতা ফাইজুল ইয়ামিন, কিংবা আমরা যদি বলি সৃজার কথা, সবটা জায়গা থেকে একটা রিস্ক ব্যাপার থেকে যায়। এই কেন রিস্কটা তো করলেন? আসলে আমি নেই, এই রিস্কটা নিচ্ছে প্ল্যাটফর্ম আচ্ছা, বঙ্গ। সো আমাদের ওই সেম আলাপটা যদি আমরা একটু এটাকে এক্সটেন্ড করি, যে আমরা যখন হচ্ছে কাস্ট নিয়ে ভাবতেছিলাম, যে আমাদের ওয়াহিদ ভাইকেও আমি সেম কোশ্চেন আমরা করছি যে এটা আমরা আসলে কাজটা কলকাতা থেকেই করতে চাই, কারণ আমাদের গল্পের ডিমান্ড হচ্ছে যে ওইরকম কলকাতার কোনো একটা মেয়ে। তো এটার জন্য আমি পার্সোনালি আমি প্রচুর রিসোর্স করছি। আমরা কলকাতার একটা কাস্টিং ডিরেক্টরকে অনবোর্ড করছি কলকাতা থেকে। ইভেন দো হচ্ছে প্রিন্সের যেই নায়িকা ছিল ওর সাথেও কথা হয়েছে আমাদের, আরও একদম এ ক্যাটাগরি থেকে শুরু করে যাদেরও এখন অনেক ভালো ফিউচার আছে, এইরকম প্রায় 30 থেকে 40 জনের সাথে আমরা কথা বলছি, ওদের অডিশন ক্লিপ নিয়েছি, দেখেছি। তারপরে আবার সেম যে আমরা খুব এটা নিয়ে খুব প্ল্যান হচ্ছিল যে ইয়ামিন আসলে ওই অর্থে ওইরকম কিছু করে নাই, জাস্ট হচ্ছে বঙ্গর একটা নীলাঞ্জনা এক্সপ্রেস নামে একটা সিঙ্গেল নাটক করেছিল, কিন্তু ওর হচ্ছে আমরা সবাই ওর অ্যাক্টিংয়ের প্রেমে পড়ছি হচ্ছে ও প্রেশার কুকারে ওর যে পারফরমেন্স ছিল, ওর স্ক্রিন টাইম অত বেশি ছিল না। তো সেই জায়গা থেকে আমরা চেয়েছি যে আমাদের এই কম্বিনেশনটা একটা নতুন কম্বিনেশন যদি হয়, সেটা নিয়ে আমরা একটা রিস্ক নিব আসলে। তো সৃজা অন্য সবার থেকে আগায় ছিল হচ্ছে ওর এই ইনোসেন্স, চোখ, ওর এই লুক, এটা দিয়ে আসলে ও আগায় ছিল। সো আমরা দেখা যায় যে যদি পরিচিতির জায়গা বলি, মানে যেটা আমাদের এখন সেলিং পয়েন্টে এসে আমরা ধরেন অনেক কিছু আমাদের ভাবতে হচ্ছে, তো সেই জায়গা থেকে সৃজা দেবদার সাথে 2টা কাজ করেছে, নিশির ডাক করেছে, কিন্তু হয় না যে প্ল্যাটফর্মে যে না আমার এত মিলিয়ন ফলোয়ার দরকার, সেই জায়গা থেকে কিন্তু সৃজা এবং ইয়ামিন কারোই কিন্তু ওরকম ফ্যান ফলোয়ার নাই, কিন্তু তারপরও আমরা ভাবছি যে না এটা আমাদের গল্পের ডিমান্ড আসলে। ওকে, বাহ। গল্পের ডিমান্ডের কারণে এখন হাসান ভাই আপনি আপনার মতো করে অভিনয়টা করেছেন, কিন্তু যেটা হয় যে আপনি এত বেশি পরিচালকের সাথে কাজ করেছেন, সেই পরিচালকদের সাথে যারা কাজ করেন তারা নানানভাবে তাদের চিন্তার প্রকাশ ঘটায়। তার মধ্যে ওয়াহিদা নামের ব্যাপারটা ইউনিক কি, যেটাকে আমরা বলি ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, সেটা কি? ওয়াহিদা নামের সাথে আমার কাজ হয় না এই ফার্স্ট, কিন্তু ও আমার মনে হয় ওর যে কাজ অফ করার আগের খুব সম্ভবত একটা কাজ করার কথা ছিল, ওই সময় 11 বছর আগে হয়তো আমাকে ফোন দিছিল কাজটা করার জন্য, সেটা হয় নাই। 11 বছর পরে আবার শুরু করছে, তখন আমাকে ফোন দিয়েছে, এই কাজটা হয়েছে। তো তখনই আমি ওয়াহিদা নামের সাথে কাজ করলাম। ওয়াহিদা নাম যে বললেই তো খুব ডেডিকেটেড, খুবই কাজের মধ্যে এত ডুবে যায়, মানে ও আর ওর মধ্যে থাকে না, আমার কাছে মনে হয়েছে, মানে কাজের সাথে একাকার হয়ে যায়। তো একজন ডিরেক্টরের এরকমই হওয়া উচিত, যেটা ওয়াহিদা নামের মধ্যে আছে। আমি একটু জানতে চাই আপনার পরিবারের ফিডব্যাক, আপনার কাছের মানুষগুলোর ফিডব্যাক, যখন তারা কাজটা দেখলো, গল্পটা দেখলো, আপনাকে এরকম একটা চরিত্রে কি বলছে তারা? না, তারা আসলে সবার পজিটিভ একটা ফিডব্যাক আছে। একটা বাক্য আমাদের কিছু শোনেন না? আমার বোন দেখে বলছে যে ইওর অ্যাক্টিং হ্যাজ ইমপ্রুভ সিগনিফিকেন্টলি, এটা টেক্সট করছে আমাকে দেখে। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার, কারণ সেই ইউজুয়ালি আমাদের রিলেশনশিপটা আসলে খুবই ফর্মাল, খুবই আদর আছে, বাট একটু ফর্মাল, বাট তার মুখ থেকে এটা শুনতে পারা আসলে আমার জন্য অনেক বড় একটা। নাকি উনি সহজে প্রশংসা করেন না? কিছু মানুষ সহজে প্রশংসা করে না, কিন্তু অনেক আদর করে আমাকে, মানে একদম বড় বোন। যে আমার 2 বোন, একজন 6 বছর বড়, একজন 9 বছর। যে 9 বছরের বড় তার সাথে আমার এরকম আর কি খাতির। তো সে যখন বলে তখন এটা আসলে আমার জন্য অনেক
বড় একটা জিনিস হয়, এবং আমার আব্বাও আমাকে টেক্সট করেছে যে ভালো করেছো, সো দ্যাট ইজ বিগ। মানে আব্বা ভালো করেছে মানে এটা ইউ গট ইট। ওয়াহিদানাম, আপনি অনেকদিন পর কাজে ফিরলেন এবং নিশ্চয়ই আপনি আপনার একটা সারাউন্ডিং পিপল আছে যারা আপনাকে সমালোচনাও করে, আলোচনাও করে। অনেক সময় কাছের মানুষরা একটু আলোচনাই করে যে না, পজিটিভটাই বলে। নেগেটিভ করে কোনো কিছু শুনেছেন যে এটা ভালো হয়নি, এটাকে আরো ইমপ্রুভ করা দরকার, অনেকদিন পরে এসেছো, এইটাতে ডিসঅর্ডার ছিল? নেগেটিভ বলতে ওরকম ভাবে কঠিন নেগেটিভ পাইনি, তবে কিছু নেগেটিভ, মানে নেগেটিভ বলতে গেলে এরকম ছিল যে গল্পটা আমরা আরেকটু দেখতে চাচ্ছিলাম, গল্পটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। যদিও এটা 80 মিনিটস ফিল্ম, অনেকের কাছে মনে হচ্ছিল না, আমার কাছে মনে হচ্ছিল 20-25 মিনিটের মধ্যে গল্পটা শেষ হয়ে গেছে, এটা কেন আর একটু বড় হলো না। মানে কিছু হয় না যে আপনি যখন একটা জিনিস আরো একটু বেশি দেখতে চাবেন কিন্তু এটা শেষ হয়ে গেলে তখন একটা আফসোস থাকে। তো ওই আফসোসটা আসলে আমার কিছু কাছের মানুষের মধ্যে ছিল যে এটা আরেকটু দেখতে চাচ্ছিল। এই প্রশ্নটা আমার হাসান ভাই, আপনি এবং ওয়াহিদানাম দুজনের জন্যই। দুজনের জন্য হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির দুইটা টার্ম বলা হয়। একটা টার্ম হচ্ছে যে কোভিডের আগে এবং কোভিডের পরে। কোভিডের পরে সেটা দুর্দান্তভাবে চেঞ্জ হয়ে গিয়েছে ওই সময়টার পরে, বা ওটিটির যে আগমন, এবং ভাইয়া যেটা বলছিলেন যে এখানে স্পেস এবং এখানে কাজের ধরন, বাজেট সব কিছু না বদলেছে। এবং আপনি যখন কাজ করতেন, বিশেষ করে 2015-16 ওই সময়টাতে, সে সময় এই বাজেটটা কিংবা এই স্পেসটা এইভাবে ভাবার সুযোগটা কম ছিল। এখন হয়তো আপনি ভাবছেন, ভাবার পরে কাজটা করলেন, অনেকদিন পরে কাজটা করলেন, যেহেতু আপনার একটা অডিয়েন্স ছিল, এর আগে আপনার দুটো কাজই খুবই প্রশংসিত হয়েছে, সেই অডিয়েন্সটা কোনো না কোনোভাবে কি আপনাকে হারালো? কারণ এখানে না একটা পেমেন্ট করতে হয়, তারপরে দেখতে হয়, চাইলেই দেখা যায় না। আপনার এই রিস্কটা ছিল না যে আপনার কাজটা দেখতে পাবে না তারা চাইলেই? এটা তো ডেফিনেটলি একটা রিস্ক আমাদের, কিন্তু এখনো আমরা যারা এখানে বাংলাদেশে আছি, আমরা কিন্তু এখনো অত বেশি ওটিটি ফ্রেন্ডলি না। ইভেন টাকাটাও হয়তো ব্যাটার নেই। যে আজকে কবির আসার সময় বলতেছিল যে ভাইয়া দেখার জন্য সাবস্ক্রিপশন করতে ধরেন 50 টাকা লাগবে, 50 টাকা আমাদের বাংলাদেশের কাছে ইস্যু না, কিন্তু ওই যে প্রসেসটা থ্রু যাওয়া, বিকাশ করব, সেটা আবার একটা পিন আসবে, সেটা আবার আবার দিব, তারপরে আবার ওই এই যে প্রসেসটা, এইটাতে একটু ডেফিনেটলি মানুষকে একটু বদার করে। তবে আমার কাছে মনে হয় যেহেতু যুগ পাল্টাচ্ছে আর যেহেতু সাবস্ক্রাইব করে দেখি, তো আসলে আমরা একটু বাজেটটাও বেশি পাই। যদি সাবস্ক্রাইব করে না দেখতো তাহলে তো আমরা এই লাক্সারিটা পেতাম না, ওই নাটকের বাজেটের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হতো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা ডাউন দ্য রোড, দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু এত ভালো ডিরেক্টর অলরেডি আছে, এত ভালো আর্টিস্টরা আছে, মানে আপনি এটা একটা গোল্ড মাইন। আপনি যদি ইভেন নাটকের ইন্ডাস্ট্রিও তো যদি দেখেন, আমাদের মতো ডিরেক্টর বলেন বা অ্যাক্টররা বলেন, ভাই কাছে একটু আগেই বলছিলাম যে ভাই আমরা যারা ডিরেক্টর হতে চাইছি, তারা কিন্তু এই যে নাটক করে যে একটা প্র্যাকটিস ফিল্ড, এটা তো পৃথিবীর অন্য কোথাও নাই, এটা আমাদের দেশে আছে। তো এটা আমাদেরকে অনেক বড় একটা অপরচুনিটি দেয় টু বিকাম এ বেটার ফিল্ম মেকার, টু বিকাম এ বেটার আর্টিস্ট। ওকে আমি বলছিলাম যে যত বেশি পারো, যখন আমাদের এখানে সিরিয়াল হচ্ছে, সিঙ্গেল নাটক হচ্ছে, যত বেশি পারো কাজ করো। কারণ এই যে সুযোগটা, এটা কিন্তু ফর এক্সাম্পল এই যে সিজাদের এখানেই কিন্তু হচ্ছে আপনি সিঙ্গেল নাটক হচ্ছে না, ওদের এখানে ওই যে 400-500 এপিসোডের সিরিয়াল হচ্ছে, কিন্তু এই যে 40 মিনিট, 60 মিনিট, 80 মিনিটের এই যে শর্ট ফরম্যাটে যে নাটকগুলো হয়, এইটা আমাদেরকে, আমার মনে হয় ওই যে হাঁটতে শেখায় যেরকম বাচ্চাদের নতুন করে, এই হাঁটতে শেখানোর মাধ্যমটা আমার মনে হয় নাটক বাংলাদেশে একটা বাচ্চাকে। থ্যাংক ইউ। সৃজা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে সহ আমরা একটা গেম শুরু করছি। এই গেমটার নাম হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। অর্থাৎ আমি আপনাকে একটা প্রশ্ন, একটা শব্দ কিংবা একটা বাক্য বলবো, এটা ধরে আপনাকে একটা মিথ্যা কথা বলতে হবে, সত্য নয়। ঠিক আছে? শুনতে পাচ্ছেন? ওকে। সো আপনি প্রথম, যেহেতু একটু দূরে আছেন, আপনি একটু এটা প্রথমে 2-1 কাছ থেকে শোনেন, তারপরে আমি আপনার কাছে আসছি। আমি আকম হাসান ভাই আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আচ্ছা ঠিক আছে, সবার ডিমান্ড যেহেতু কবির ভাইকে নিয়ে, সো কবির ভাই আপনার কাছে দিয়ে আমি প্রশ্নটা শুরু করছি। আমি একটা শব্দ কিংবা একটা বাক্য বলবো, এটা ধরে আপনি মিথ্যা কথা বলবেন। তাজমহল। মিথ্যা কথা বলবো? জি, মিথ্যা কথা বলবেন। তাজমহল খুবই বাজে কাজ। দেখেন না, তাজমহল দেখেন না। হ্যাঁ, তাজমহল দেখেন না, রাইট। ওয়াহিদা নাম। মানুষ ভালো না, রাইট। ফাইজুল ইয়ামিন। খুবই রাগী। আকম হাসান ভাই ফোনে পাওয়া যায় না। বঙ্গ।
মিথ্যা কথা বলতে হবে এটাও অনেকগুলো তো বলে ফেলছি হ্যাঁ বলতে হবে, এটাই মিথ্যা কথা বলতে হবে বঙ্গ, যাতে আপনি ট্রিগার্ড হন। বঙ্গর ভিউজ কম। সৃজা, সৃজা বলেন সৃজা নিয়ে মিথ্যা কথা বলো বলেন। বলো সৃজার দেখি, চোখ বলো। সুন্দর না। চোখ সুন্দর না? ও আচ্ছা, আমি ভাববেন যে ভাবছিলাম যে আপনি বলবেন সৃজা অভিনয় পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াহিদানা আপনার কাছে জানতে না, চাওয়া, না, সেগুলো বলার সাহস পাবে So, আপনার কাছে বকাটে ফোনে ধরো। রাইট, সো আপনার কাছে জানতে চাওয়া চক্র। জঘন্য একটা কাজ। পারি, না দেখারই উচিত আসলে। তাজমহল, টাইম ওয়েস্ট। ফাইজুল ইয়ামিন, খুবই বাজে অ্যাক্টর। সৃজা দত্ত, অভিনয়ের অও জানে না। আকম হাসান, রাত্র 4টার সময় যদি ডাকা হয় সে খুব বিরক্ত হয়। বঙ্গ, পেমেন্ট সিস্টেম খুবই পচা। ফাইজুল ইয়ামিন আপনার কাছে যেতে চাই, বঙ্গ, নাম্বার 1 প্ল্যাটফর্ম না, তাজমহল দেখা উচিত না, দেখা উচিত না। আচ্ছা, আকম হাসান, লেজেন্ড না, আর ইউ ফেমাস, ইয়েস, সীমানা, দূরত্ব, দূরত্ব, সৃজা, একদমই ট্যালেন্টেড না। থ্যাংক ইউ। আকম হাসান, আমি আসছি আপনার কাছে। তার আগে সৃজা, আপনি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কি আমি যেতে পারি? হ্যাঁ চল সো প্রথম প্রশ্ন হচ্ছে এমনি, ইয়ামিন না না না, এমনি, মানে প্রথম প্রশ্ন Sorry? এমনি, এটা নিয়ে আপনাকে মিথ্যা কথা বলতে হবে। দেবদা বলে না। ও আচ্ছা, দেবদা বলে না, রাইট। তাজমহল, হরর ফিল্ম। ফাইজুল ইয়ামিন, একদমই ভালো বন্ধু নয়। টেক্কা, টেক্কা, ভালো কি বলা যায়? টিক্কা দেখা উচিত না। নিশির ডাক, ভোরের ডাক, লাভ স্টোরি। ও আচ্ছা। ওয়াহিদা নাম, খুব খারাপ এক্সপিরিয়েন্স। একটা সত্য কথা বলেন এবার। আচ্ছা তাহলে প্রত্যেকটা এবার একটা একটা করে সত্যি কথা বলি। না না, প্রত্যেকটা সত্যি কথা বলার দরকার নেই, একটা সত্যি কথা বলেন। বাংলাদেশ, ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। থাকুন আপনি। আকম হাসান, তাজমহল, দেখার অনুপযোগী। ওয়াহিদা নাম, আনস্মার্ট। ফাইজুল ইয়ামিন, প্রচন্ড লেজি। প্রচন্ড লেজি। একদমই থ্যাংক ইউ। আপনারা সময় দিয়েছেন, আমরা একদম শেষ দিকে রয়েছি। সৃজা, এক বাক্যে কিছু একটা বলতে হবে দর্শকদের জন্য, আমরা একদমই সময়ের শেষ দিকে রয়েছি। এক বাক্যে, এটাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এক বাক্যে Okay. বলতে হবে। দর্শককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। প্লিজ তাজমহল দেখবেন এবং আমি আশা করি আমি এরপরও বাংলাদেশে আসবো এবং আপনাদের জন্য আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কবির আহমেদ, এক বাক্যে। এক বাক্যে, তাজমহল বঙ্গতে আগে 50 টাকা ছিল, এখন 25 টাকা করেছে, তো আপনারা তাজমহল ব্র্যান্ডিং করতে আসছে এখানে। আপনারা অবশ্যই বঙ্গ দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরো সুন্দর সুন্দর কাজ নিয়ে আপনাদের কাছে আসতে পারে, আর এর পরের বার যাতে আরেকটু ফেমাস হয়ে এখানে আসতে পারে। ইউ আর ফেমাস। বঙ্গতে তাজমহল আছে, যদি একটু সময় পান অবশ্যই দেখে নেবেন এবং একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, একটা ভালো জার্নি হবে। আকম হাসান, বঙ্গতে দেখবেন, আমি নতুন দেখা শুরু করছি, আপনারা দেখেন।
থ্যাংক ইউ, আপনারা সময় দিয়েছেন। সৃজা দত্ত, আখম হাসান, ফাইজুল ইয়ামিন, ওয়াহিদ আনাম এবং কবির আহমেদ, আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি অনেক শুভাশিস জানাই। অবশ্যই শুভকামনা থাকলো আপনাদের পরবর্তী কাজের জন্য, যাতে আমরা প্রীত হব, আরও দেখে দেখে ভালো লাগবে। এবং দর্শক, এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই একটি কথা বলে। আমরা আসলে তাজমহলের গল্প বলছিলাম, ভালোবাসার গল্প বলছিলাম, সীমানা পেরনের গল্প বলছিলাম, তবে সব গল্পগুলোর সৃষ্টি কিন্তু এই বাংলাদেশে, এবং এই গল্পটা, এই কাজটা দিন শেষে কিন্তু বাংলাদেশের। এই কাজটা ওয়াহিদ আনাম কিংবা বঙ্গ কিংবা যারই হোক, সেই কাজটার মালিক কিন্তু আপনি। ইয়েস, আপনি এবং আপনি, কেননা আপনি বাংলাদেশের মালিক। বাংলাদেশের যত কাজ সব কিছুর মালিক আপনি বাংলাদেশের মালিক। ফলে এই কাজটা দেখুন, সমালোচনা করুন, বা বাংলাদেশের অন্যান্য সকল কাজ দেখুন, দেখে দেখে সমালোচনা আলোচনা করুন। দিন শেষে আমাদেরই না ঋদ্ধতা বাড়বে, কারণ পুরোটাই বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। সেই বাংলাদেশকে ভালো রাখবেন আপনি। দেখা হবে পরবর্তী আয়োজনে।